ইতিহাস বলা, ইতিহাস লেখা, ইতিহাস পাঠ করা তিনটাই বিপজ্জনক। আমি ইতিহাসের ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। মানুষ জন্মগতভাবে স্বাধীন, রুশো বলছে, কিন্তু প্রতিটা মুহূর্তে সে শৃঙ্খলাবদ্ধ। ডক্টর মমতাজউদ্দিন পাটোয়ারি স্যারের ছাত্র হিসেবে এতটুকু বলতে পারি, আদর করতো। ওই সময় পাঠচক্র করছে, আবার 26 বছর পরে আজকে এখানে আসলাম। আর আমি হচ্ছি পাঠক, এনজিওতে কাজ করেছি, সমাজ চিন্তা করি। সমাজের বিষয়ে ইতিহাসের পাঠের একটা ব্যাপক বিস্তার রয়েছে। এটা রিজভী ভাই কাজটা শুরু করেছেন। রিজভী ভাই প্রথম যে পাঠটা ফ্রান্সিস বুকানন, আমি আপনাদেরকে প্রশ্ন রাখছি, আমরা 228 বছর আগের পরিভ্রমণে চলে যেতে চাই আপনাদের সঙ্গে। আমি এখন হাঁটবো ওই জায়গাটাতে। ওইখানে ওনার কি কাজ ছিল? ভাষা আন্দোলনে ফয়েজ ভাই, খাদাম মাহমুদ ভাই তিনি কি কাজটা করেছিলেন? শুধু সালাম, বরকত, রফিক, জব্বার। ওই যে লাস্ট টাইম রিজভী ভাইয়ের কথাটা নিয়ে বলতে চাচ্ছি, যেটা উনি বলছেন যে অনেক কিছু আসলে বলার আছে। ফেনী থেকে যদি কাজটা না করা হয়তো, তো মুক্তিযুদ্ধ 9 মাসের চেয়ে আরও দীর্ঘ হইতে পারত। ফেনীর যে ব্যাপার, কালের ইতিহাস, এটা অনেকেই জানেন না। ফেনী তো দূরের কথা, 64 জেলায় এটা নিয়ে প্রবলেম আছে। কবি সাহিত্যিকদের আমি যেটা জানি, আমি ছোটবেলায় পড়ছি, মন হচ্ছে নদীর জলের মতো পরিষ্কার। যদি আমি নদীর জলের মতো পরিষ্কার করে এখানে কথা বলতে না পারি, এখানে কেউ বড় না ছোট না, হাতের 5টা আঙ্গুল কখনোই সমান হবে না। কারো চিন্তার ব্যাপ্তি অনেক গভীর। কেউ খুব ছোট্ট বিষয়ে এক কলসি পানিকে 1 গ্লাস পানিতে নিয়ে আসে, আবার কেউ অনেক বড় কিছু বলে। ঠিক আছে, আমার সহযোগ ভিতর আলোচনা শুনে আমি এতই মুগ্ধ, যেখানে আমি আর কিছু বলতে পারছি না। আমি যেটা বুঝি ইতিহাসের ছাত্র হিসাবে, ইতিহাসের ক্লাস করাও কঠিন, ইতিহাস বলাও কঠিন, ইতিহাস লেখাও কঠিন। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস, যেটা উনি 5 বছর আগের কথা, ওনাকে শ্রদ্ধা রেখে বলছি, এইগুলোই তো আসে নাই। 5 বছরেরটা তো, যা আপনি যে চিন্তা করছেন, এটা আপনাকে স্যালুট দেওয়া উচিত যে আপনি এত পেছনে গেছেন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের বর্তমান যে প্রজন্ম, তারা কতটুকু জানে, এটা আমার হচ্ছে সবচেয়ে দুঃখের জায়গা, সবচেয়ে বড় প্রশ্ন। এই জায়গাটা থেকে ফেনীতে যে ফাউন্ডেশন, যে বইটা হয়েছে, সম্পাদনা সংকলন করার সাহস দেখাইছে। 2014 সালে মুদ্রণকালের ইতিহাসের উপর একটা বই উনি করেছিলেন, ওইটাও অনেক সাহসিকতার ব্যাপার। কারণ উনি কিন্তু জনপ্রিয় কিছুই হতে চান না, উনি ফেনীর ইতিহাসটাকে বা কালের ইতিহাসগুলোকে ছড়াই দিতে চাচ্ছেন। এই যে স্প্রেড করাটাও তো একটা বড় বিষয়, যেটাকে আমাদেরকে সহযোগী করতে হবে। এবং এটাও বলেছেন 2য় খণ্ডে উনি টিম করবেন, টিম করলে শফিউল হক ভাই, শিল্পী ইমরান ভাইরা এসে ওনাকে সহযোগিতা করবেন, অ্যাসিস্ট করবেন। মেসির মতো, মেসি যেমন আর্জেন্টিনাকে দিতে পারে নাই, হয়তো 2য় খণ্ড আরও ব্যাপকভাবে আত্মপ্রকাশ করবে। সেটা হবে আমাদের জন্য আরও অনেক বড় কিছু। আমি যেটা বলছি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্রান্সিস বুকাননকে পাঠিয়েছিল মশলা চাষ করার বিষয় যাচাই করার জন্য, কিন্তু ভদ্রলোক তার জ্ঞান গর্ভে নৃতাত্ত্বিক বিষয়, ভূগোল, পরিবেশবিদ্যা, সমাজ চিন্তা, এই বিষয়গুলোকে সে একটা ডায়াগ্রামের মধ্যে আইনে একটা চিত্র দেওয়ার চেষ্টা করছে। 228 বছরের যে চিত্র, সেটাই এখন হাঁটতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে পাঠচক্রে এখানে 33টা রিজভী ভাই 33টা বহুমাত্রিক বিষয়কে সন্নিবেশিত করছে। সংস্কৃতি, রাজনীতি, ইতিহাস, কালের পরিক্রমা, একেবারে পাগলামিয়া থেকে শুরু করে যা আছে বাদ দেয় নাই। কারণ আমাদের ইউনিভার্সিটিতে আমরা যখন দেখছি 96-97-এ রাজনৈতিক বিভাজন, অনেক ব্রিলিয়ান্ট ছেলে আছে বিভিন্ন দলে, পড়াশোনা করে স্ট্রাকচারালি কনস্ট্রাকটিভ ওয়েতে মানুষকে জানাতে চায়, এটাই সত্য। ইতিহাসের নির্মোহটা কোথায়? ইতিহাসের নির্মোহ এখানে সত্য কথাকে মানুষের কাছে প্রকাশ করার সাহস দেখানো, যেটা বর্তমান সময় সম্ভব না। বুদ্ধিজীবীরা ঘৃণাজীবী, বিভক্ত, টাকার বিনিময়ে বিক্রি হয়। এই বিষয়ে আমার লজ্জা লাগে যে এখানে আমি এই বিষয়ে কথাগুলো আমারও বলা উচিত না। কারণ আমরা যখন পাঠক যখন দেখি একজন ভালো লেখকও তার আরেকজনকে ছোট করে 3য় শ্রেণীর লেখক বলে লিখছে আপনার পত্রিকা শহীদুল জহিরকে, খুবই দুঃখ পাইছি। শহীদুল জহির এক আর্টিস্টিক লেখক। আবু কাসিম বিন আবু বকরের বই পড়ে টিনেজাররা আমরা যখন ছোট ছিলাম দেখছি, তাকেও আমি 3য় শ্রেণীর লেখক বলতে পারার যোগ্যতাও আমার নাই। মশলা চাষের মধ্যে উনি আসলে নিজেকে সীমাবদ্ধ রাখে নাই। 1798 সালে সেই সময়টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যে রোহিঙ্গা সংকটটা আমরা দেখতেছি না, ওইখান থেকেই শুরু। রোহিঙ্গার যে আরাকান দখল এবং মুসলমানরা যে পালায় আসছিল চিটংয়ে, এই বিষয়টা একটা ফ্যাক্টর কিন্তু এখানে। এটার সঙ্গে বর্তমানে আপনারা রোহিঙ্গা নিয়ে যারা কাজ করছেন, তারা কিন্তু এই সংযোগটা খুঁজে পাবেন। এই সময়ও ফেনী কর্মব্যস্ত, কর্মচঞ্চল একটা জনপদ ছিল, সেটাই আমরা এই বইয়ে দেখতে পাচ্ছি। ফ্রান্সিস বুকাননের সঙ্গে যদি আমি মনে মনে রাত্রে রাত্রে হাঁটি এবং পড়ি, তাহলে বুঝতে পারবো যে হাঁটাটা তার সঙ্গে চলাটা কতটুকু। বুকাননের কিন্তু অনেক কিছু দোষ থাকার পরেও কিছু কিছু কাজ কিন্তু সে অসাধারণ করছে, এটাই বলতে চাচ্ছি। বুকাননের বর্ণনা থেকে আমরা আরো জানতে পারি নোয়াখালী, যোগীদিয়া, আমিরগাঁও, চট্টগ্রাম, নিরাশ্বরের যোগাযোগ ব্যবস্থাটা কেমন ছিল, এবং এই এলাকাতে অনেক লবণ প্রস্তুত হইতো, এটাও কিন্তু বুকানন এখানে সে বুঝাইতে চাইছে। কৃষি ব্যবস্থার দিকে তাকালে কি দেখতে পাচ্ছি? মহিষাল বলদ দিয়ে চাষ করতো,
ঠিক আছে। এরপরে উঁচু জমিতে প্রাকৃতিক তুলা চাষ হইতো, নিচু জমিতে হইতো ধানের চাষ। বুকানন লক্ষণ করেছেন যে এখানে জলবায়ুর একটা বিশাল কথা বলছে, জোয়ার ভাটা আর জলবায়ুর কারণে অতিরিক্ত সেচ ছাড়া কি করতেছে চাষাবাদ এমন হচ্ছে যে যেটা ফেনীর জন্য অনেক গৌরবের ব্যাপার ছিল, যে অনেক ফসলাদি কি হইতো উৎপন্ন হইতো। কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে পানির মধ্যে ছিল লোনা পানি, সমুদ্রের লোনা পানি, লোনা তীব্রতা ছিল খুবই বেশি। এরপরে তিনি নৃগোষ্ঠী লোকগাথা জনমতির উপর বিবরণ দিয়েছেন, যে ফ্রান্সিস বুকানের বর্ণনার অন্যতম আরেকটা অবদান হলো নৃগোষ্ঠী ও নদীগুলোর ভৌগোলিক উৎসের নিখুঁত পর্যবেক্ষণ। কিভাবে? উনি ফেনী নদীর গতিপথের উৎপত্তি, টিপরা, রেয়াং, কুকি, আলীনগর টিপরাদের বিবরণ কিন্তু উনি এটাতে লিপিবদ্ধ করেছেন। এবং আশেপাশের পাহাড়ি ও সমতল অঞ্চলে যে কিন্তু উনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের ট্রলি এবং ট্রেনের মধ্যে আক্রমণ করেছে। ওনার কমান্ডার ছিল মিজান লেফটেন্যান্ট, সেকেন্ড লেফটেন্যান্ট, কিন্তু বস ছিল জাফর ইমাম। জাফর ইমাম ওনাকে খুব স্নেহ করতো। উনি খুব শৌর্যবীর্য এবং কাউকে পরোয়া না করার মতো, মানে মোহাম্মদ আলীর চরিত্রের কিছুটা অংশ আমরা তার মাঝে খুঁজে পাই, ওই শৌর্যবীর্যটা তার মধ্যে ছিল। তারপরে কি হলো, সে একদিন ওই তার যে সহযোদ্ধারা ছিল রাত্রেবেলা মাছ ধরতে গেছে, মাছ ধরতে যাওয়ার পরে অনেক মাছ পাইছে, কই মাছ, ওগুলা দেখে ওরা খুব আবেগ আপ্লুত হয়ে গেছিল যে মাছগুলা পাওয়ার পরে। এক বৃদ্ধা মার কোথাও পাচ্ছে না, রাত অন্ধকার, এই মাছগুলা নিয়ে এখন কোথায় যাবে। গেল আপনার দেখা যাচ্ছে দূরের একটা অংশে একটা কুপির মতো দেখা যাচ্ছে লাইট, ওইখানে তারা দেখে এক বৃদ্ধার সঙ্গে তাদের দেখা হইলো। দেখা হওয়ার পরে জানতে পারলো বৃদ্ধার হাজবেন্ড এবং ছেলেকে হানাদার বাহিনী ধরে নিয়ে গেছে। মাছ রান্না হইলো, মাছ খাওয়া হইলো, ভাত খাওয়া হইলো। উনি এই ভদ্রলোক তখন তাকে সালাম করে বলল যে আমরা যাতে দেশটাকে ভালোভাবে স্বাধীন করতে পারি এবং এই দেশের মুখ উজ্জ্বল করতে পারি, আপনি দোয়া করে দিবেন। সহযোদ্ধাদেরকে একটা আবেগপূর্ণ কথা বলে ফেলেছিলেন উনি, সেটা হচ্ছে সবচেয়ে টাচি আর কি। আমি মরে গেলে আমার লাশটা যাতে ভারত কিংবা পাকিস্তান কোনো মাটিতে না থাকে, আমার এই লাশটা যাতে আমার এই দেশে ফিরে আসে এবং আমাকে এখানে মাটি দেওয়া হয়। এই জায়গাটা হচ্ছে এই গল্পের সবচেয়ে ট্র্যাজিক, এবং এটা নিয়ে কিন্তু প্রবন্ধটা শেষ হয়েছে। উনি যখন ট্রলি আক্রমণ করলো, 6 জন মারা গেল, ট্রেনের মধ্যে ক্যাপ্টেনও মারা গেছে। উনি এত বেশি উত্তেজিত হয়ে গেল, উত্তেজনার কারণে ওই যে ক্যাপ্টেন ছিল তার ব্যাচ এবং পিস্তল সংগ্রহ করার জন্য বাংকার থেকে নিচে আবার ঝাঁপ, ওই ঝাঁপের মধ্যে আবার হানাদার বাহিনীরা গুলি করলো, বাম পাশ ভেদ করে ওইখানে উনি লুটিয়ে পড়লো এবং উনি ওখানে শহীদ হয়ে গেলেন। এই যে একটা চেতনা, এই যে একটা মূল্যবোধ, এই যে নিজের দেশের মাটিতে আকুলতা, এইগুলাই হচ্ছে মুক্তিযুদ্ধের আসল জিনিস। এটা কয়জনে জানে? এটা বই না পড়লে পড়া যাবে না। বিরোনিয়া তো আমার বাড়ির পাশে, আমি তো ফেনীতে ছিলাম না, বাবার চাকরি সূত্রে বাইরে ছিলাম। আমি এই বইটা না পড়লে কিছু জানতে পারতাম না। এটা আমার কাছে ফাউন্ডেশন। ওনারা যেটা বলছেন অনেক ভালো কথা, ওনারা এই টিমে কাজ করবে এই সম্বন্ধে। এটাও এনসাইক্লোপিডিয়া বাংলাপিডিয়ার মতো অনেক কিছু হইতে পারে, সেটার সাহস রিজভী ভাই যে রাখছে, এই জন্য আমি ওনাকে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাই। জাফর ইমাম চাচ্ছিল না তার সহযোদ্ধারা যায় লাশটা সংগ্রহ করুক, কারণ তারাও মারা যেতে পারে। কিন্তু তার যিনি এই প্রবন্ধটা লিখছেন, তার নাম হচ্ছে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। উনি জাফর ইমামকে রাজি করায় অনেক রিস্ক নিয়ে ক্রস ফায়ার, হানাদার বাহিনীর ক্রলিংয়ের মধ্যেও যে লাশটা সংগ্রহ করেন, করে ওনাকে ওনার দক্ষিণ পোথারা বোঝায় গ্রামের নাম, ওইখানে একেবারে এখন যেভাবে মর্যাদা দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে দাফন করা হয়, পতাকা মরিয়ে ওনার লাশটা দাফন ওইভাবেই করা হয়। এবং ওনার এক মামা ছিল ওনার সমবয়সী, তিনিও কিন্তু কবর থেকে উঠতেই যাচ্ছিলেন না। এটাই হচ্ছে ইতিহাসের মুক্তিযুদ্ধের চেতনার, মূল্যবোধের যে চেতনা, নিরপেক্ষভাবে। এটা কোনো দল না, মুক্তিযুদ্ধ পুরো, আমি মনে করি পুরো বাংলাদেশের ভাষা আন্দোলনের বাংলা ভাষা পুরা বাংলাদেশের। আমি সবাইকে অনুরোধ করবো, এক একজন এক এক মতাদর্শে বিশ্বাসী হইতে পারে, এটা কোনো দোষের কিছু না। আসল কথা হচ্ছে যে ইতিহাসের নিরিখে ইতিহাসকে বিশ্লেষণ করে ইতিহাসের সত্য কথাটা মানুষের মধ্যে ছড়ায় দেওয়া। লাস্ট ফেনী শহর পিছায় আছে কেন ভাই আলোচনা করছে, ইমরান ভাই একটু, যে ফেনীতে একটা সুতার কারখানা আর নেই কেন। এখন ফেনীতে আমরা জানি যে 33% সম্ভবত প্রবাসী, লাস্ট যে ডাটাটা 34 বা 33, তাদের ফেনী সম্পর্কে দায়বদ্ধতা আছে। এখানে কর্মসংস্থান সৃষ্টি করার, উদ্যোক্তা তৈরি করার, ফেনীকে এগিয়ে নিয়ে যাওয়ার। ভাই যে একটু আগে দুঃখ করে বলল, সেলিম আল দিনকে আমরাও ওইভাবে আসলে চাকাতে দেখছি, কীর্তনখোলায় দেখছি, ঢাকা থিয়েটারে দেখছি, কিন্তু ফেনীর মুখগুলো ওইভাবে দেখা যায় না। এই জিনিসটা হচ্ছে ব্যর্থতার। এটা গর্ব করে বলতে পারি, ফেনীর উপর যদি কেউ এমফিল বা ডক্টরেট করে, এই বইটা নিয়ে সাগাইলে সে অনেক কিছু দিতে পারে। এই সম্মেলনের মাধ্যমে থেকে আগামীর ইতিহাস রচিত হবে অনেক ভালোভাবে। তবে কাউকে দায়িত্ব নিতে হবে।
রিজভী ভাই দায়িত্ব নিয়ে এটা ছেড়ে দিছে। এখন আপনাদের কাজ হচ্ছে আগানো। যারা এটা নিয়ে আরো গবেষণা করতে চান, রিজভী ভাইও সহযোগিতা করবে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ অস্বীকার যারা করে, যারা মনে করে এটা কিছু না, এটা হচ্ছে আমাদের প্রথম একটা ভুল আছে, সেটা হচ্ছে ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে আমরা আমাদের যে সমস্যাগুলো আছে, সামাজিক অনেক সমস্যা, স্ক্রিনে বন্দী হয়ে যাচ্ছি। শৈশব, যে ভাই পাঠাগার নিয়ে খুব চমৎকার বলছে আলোচনার শুরুতে, ভাই উনি ওনার দুঃখ করছে, উনি যে পাঠাগার, ওনাকে উচিত হচ্ছে আমাদের সবাই পাঠাগারের ব্যাপারে সহযোগিতা করা। পাঠাগার মহৎ উদ্যোগ। পাঠাগার যদি একটা এলাকায় থাকে, দুইটা ছেলেও যায় বিখ্যাত হয়, সেখানে কিন্তু সমাজের চেহারায় পরিবর্তন হয়ে যাবে। আমি ওই দিন জি বাংলাতে, যদিও বলা উচিত না, জি বাংলা দেখা উচিত না, একটা শিক্ষক আপনার একটা ছোট ছোট খুপড়ির মধ্যে বই রেখে ওই এলাকায় পাশের আর 100% নিয়ে আসছে, নামটা ভুলে গেছে, আমি পুরো অনুষ্ঠানটা দেখি না, ওইটাই দেখলাম যে আপনার ছোট ছোট আলমারির মতো ওখানে বই রাখছে, বই রেখে রেখে পুরো গ্রামের ছেলে মেয়েকে বই পড়াইছে, যারা আসছে মাঠের মধ্যে, তাও ওই মাঠের মধ্যে বইটা পড়ায়। তাদের জীবনের এখন যে স্কুলের, হাই স্কুলের পাশের 100% নিয়ে গেছে। তাহলে রিজভী ভাই সম্পাদনের এখানের মধ্যে কিন্তু লেখা আছে যে আজকে কেউ বই পড়ে না, আসলে কেউ বই পড়তে চায় না। আর এটা তো দুর্বোধ্য বই, এটা কিন্তু আমি 3 দিন পড়ছি, বেশি দিন পড়ি না, ওনারা হয়তো অনেক গবেষণা করছে। 3 দিন পড়ছি, এটার জন্য অনেক ধৈর্য লাগবে, এটার জন্য লাইন করতে হবে। এখানে রিজভী ভাই যে তথ্যসূত্রগুলো নিয়ে আসছে, সেগুলোও যদি সংগ্রহ করে, তাহলে সেগুলো সংগ্রহ করে এখানে অনেক জিনিস চলে আসবে। শমশের গাজীর কথা উনি বলছে, আপনার সঙ্গে আমি একমত। শমশের গাজীর ব্যাপারটাও আমাদেরকে প্রতিস্থাপিত করতে হবে, ওনার যে অবদান। আমরা একটা অনুরোধ আপনার কাছে সবাইকে করে যাচ্ছি, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু নাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলায় সবাই রক্ত মিশলে কিন্তু বুঝবে না কে কোন ধর্মের। এই ব্যাপারটা যাতে সাহিত্য সংস্কৃতি পুরো জেলার মধ্যে না আসে, মানুষকে মানুষ হিসেবে দেখলে দেখবেন আমি সুন্দর, আপনি সুন্দর, পৃথিবী সুন্দর, জগৎ সুন্দর, সবকিছু সুন্দর। দৈনিক ফেনীকে এই জন্য অভিনন্দন জানাই যে ওনারা শুধু পত্রিকায় প্রকাশ করেন না, ওনারা আমাদের সাহিত্য পাতাকে অনেক উপরে নিয়ে গেছেন। এই যে লেখাগুলো ছাপা হচ্ছে, এর মাধ্যমে আমরা হয়তো কোনোদিন একটা পর্যায়ে পৌঁছতে পারবো। আমি আমার 2 সহ আলোচককে আবার ধন্যবাদ জানাচ্ছি, ওনারা অনেক জ্ঞান গর্ভভক্তি দিয়েছেন। রিজভী ভাই প্রত্যেকটা পয়েন্টের উপর বলছেন। আমি আবার সবাইকে অনুরোধ করবো, যে যে অবস্থানে আছেন, উনি ব্যাংকার, উনি সম্পাদক, মাসুদ ভাই কাজ করেন, সবাই একটা প্ল্যাটফর্ম থেকে দেখেন না, একটা চোখে ফেনীকে দেখেন। আমরা কি ফেনীকে একটা চোখে দেখতে পারি না? কেন আমরা হীনমন্যতায় ভুগবো, মানসিক ভদ্রতায় ভুগবো? যে আগাচ্ছে তাকে আগান, আমি নিজে তাকে সহযোগিতা করে যদি কাজটা করি, তাহলে এটা একটা খণ্ড কেন 10 খণ্ড সামনে বের হওয়ার সুযোগ রয়েছে। আর উনি অনেক পরিশ্রম না করলে এই বই এটাতে হাতও দিবে না, কারণ এখন সবাই নিজেরা বই লিখে নিজেরা চাচ্ছে নিজেদেরকে প্রিয়া করতে। এগুলো ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করার, এই ডক্টর মমতাজউদ্দিন পাটোয়ারী স্যারকে আপনি চিনেন, উনি করতো, পরে বেচারা দুঃখে শোকে ক্ষোভে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চলে গেছে, কারণ উনি অনেক ওইখানে রাজনীতির শিকার হয়েছিল, কিন্তু উনি থাকে নাই, থাকবে না। আপনি দেখবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অত্যাচারে মক্কা থেকে মদিনা গেছিল। আর আমি যাদেরকে মনে করি খুব ভালো, ওরা কোনো ঝামেলার মধ্যে যাবে না, ওনারা নিজের থেকে জাগায় অনেক। আমি ওই দিন বল পয়েন্টের অনুষ্ঠানে বলছি, এখানে পরিচিতর বাইরে গ্রামে গঞ্জে অনেক ভালো ভালো লেখক আছে, তাদের কথা কেউ জানে না, তাদেরকে কেউ চেনে না, তাদেরকে উঠায়ও না। তাদেরকে যদি উঠায় আনে, তাহলে তারাও একটা ফেনীর কালের ইতিহাস বইয়ের মতো এক একটা ইতিহাস সৃষ্টি করতে পারবে। আপনারা যে সুচিন্তিত মতামত দিয়েছেন, যেটা আশা করি রিজভী ভাই ওগুলো সবই নোট করছে। আমি শুধু রিজভী ভাইকে, মোহাম্মদ আলী চৌধুরী, খাজা আহমেদ, ফয়েজ আহমেদ, এই বিষয়গুলোকে আরো অনুরোধ করবো, আপনি 31 জন মুক্তিযোদ্ধার বইয়ের উপরও কাজ করেছেন, মুক্তিযোদ্ধাদেরকে তুলে আনুন। এই জন্য আনবেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের এই পর্যন্ত সবচেয়ে বড় অর্জন। সবাই যার যার অবস্থানে মহৎ, ডিফারেন্ট জিনিস, সবাই যার যার জায়গায় মহৎ, সবাই যার যার জায়গায় সৃষ্টিশীল, সবাই যার যার চেতনায় জাগ্রত। কাউকে কারো চেতনা নিয়ে আমরা কোনো কিছু বলবো না, তাকে সম্মান করব, তার কাছ থেকে শিখব। এটাই হচ্ছে কবি, লেখক, সাহিত্যিকদের সবচেয়ে বড় গুণ, যেটা একটা জেলার চেহারা পাল্টাই দিতে পারে। শুধু ডিসি আর ইউনো কিন্তু জেলা উপজেলার চেহারা পাল্টায় না। কবি, সাহিত্যিকরা, সাংবাদিক, চতুর্থ স্তম্ভ রাষ্ট্রের, তারা রাষ্ট্রের চোখকে পরিবর্তন করে দিতে পারে। এবং সেই পরিবর্তন অবশ্যই সম্ভব যদি সহমর্মিতা, সংবেদনশীলতা, একের প্রতি আরেকের শ্রদ্ধাবোধ, মূল্যবোধ এবং সত্য প্রকাশ করার যদি সাহস থাকে, তাহলে কাজটা সম্ভব। আমার কোনো কথায় কেউ দুঃখ পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান, সেলিনা পারভিন, এবিএম মুসা, খালেদা জিয়া সহ যারা আছে, যারা এখানে প্রতিষ্ঠিত, গিয়াস কামাল চৌধুরী বা সাংবাদিক যারা আছেন, এবিএম মুসা সহ আরো, তারা যদি ফেনীকে আলোকিত করতে পারেন,
আগামীতে রিজভী ভাই, শফিউল হক ভাই, ইমরান হোসেন ভাই সহ আপনারা যারা আছেন তারাও ফেনীকে আলোকিত করতে পারবেন, এবং যেখানে চোখ বন্ধ আছে সে চশমাটা খুলে দিয়ে ফেনীকে আগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আপনারা সবাই কাজ করবেন। আর কিছু বলার নাই, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে বলার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।